মানুষের সহজাত যে অভ্যাসগুলো আছে, যে আবেগগুলো আছে, সে আবেগগুলোর মধ্যে কিছু কিছু জিনিস হচ্ছে কান্না, হাসি, ভালোবাসা, ঘৃণা। এরকমই রাগও একটি আবেগ। যে রাগটি যখন অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে বা নিজের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু মারাত্মক কিছু ক্ষতির কারণ হয়ে যায়। নিজের জন্য তো বটেই, পারিপার্শ্বিক দিকেও যদি আমরা তাকাই, তাহলে হানাহানি, মারামারি এবং একজন আরেকজনের সাথে তর্কাতর্কি, রাগারাগি তো হচ্ছেই। কিভাবে সেই রাগটাকে নিয়ন্ত্রণে আনা যায়, দর্শক আজ পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো সে বিষয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনে স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, অনিয়ন্ত্রিত রাগ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন ডাক্তার রুবায়েত ফেরদৌস, সহকারী অধ্যাপক, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসককে। এবং এই অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সরাসরি যুক্ত থাকতে পারেন আমাদের সাথে। ডাক্তার রুবায়েত, কথা বলবো আজকে আমরা অনিয়ন্ত্রিত রাগ নিয়ে। কিন্তু এই যে এই রাগটা বেড়ে যাচ্ছে এবং এটা নিয়ন্ত্রণ হারাচ্ছে, তার পিছনে আসলে কি কারণ সেটা আগে একটু জানি। খুব সুন্দর একটা প্রশ্ন এবং টাইম ডিমান্ডিং। আমরা কিন্তু প্রতিনিয়ত এই রাগ সংক্রান্ত মানে সমস্ত ঘটনাগুলো, সিকুয়েলিগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আপনার কোশ্চেনটা হচ্ছে যে কি কি কারণে রাগগুলো খুব দ্রুত বেড়ে যাওয়ার কারণটা কি? ওকে, এগুলো আসলে যদি অনেক কারণই হয়, তার মধ্যে যদি আমরা ভাগ ভাগ করে যদি আসি, মানসিক কিছু কারণ থাকে, শারীরিক কারণ থাকে, পরিবেশগত কিছু কারণ থাকে, জেনেটিক্যাল কিছু কারণ থাকে। তো মানসিক কারণগুলোর মধ্যে যদি খুব কমনগুলো যদি তুলে নিয়ে আসি, যেমন স্ট্রেস। অত্যধিক স্ট্রেসে থাকি আজকাল আমরা। স্ট্রেসটা কিন্তু আমাদের লাইফটা বা আমাদের যে জীবনটা যতটুকু নিতে পারে তার থেকে বেশি আমরা হ্রাসের ভেতরে আছি। হ্যাঁ, অত্যধিক নিয়ে নিচ্ছি, মানে আমাদের ক্ষমতার বাইরে। সেটা ব্যালেন্স করতে পারছি না, যার ফলে দেখা যাচ্ছে যে বাসায় ফিরে খিটমিটে করছি, হ্যাঁ, মিসবিহেভ করছি, বা ঠিক মতো মানে কারোর সাথে আচরণ করতে পারছি না, কোনো কাজও ব্যালেন্স করতে পারছি না। সেটার জের ধরেই আবার নিজের উপরেও রাগ উঠছে যে কেন আমি পারছি না। বাট আমরা কিন্তু পেছনে ফিরে তাকাই না যে আসলে আমার পারার ক্ষমতাটা টোটাল 24 ঘন্টায় এতটুকুই। তারপরে স্ট্রেসের বাইরে যদি আমরা যাই, যে নিজস্ব কোনো কারণে, পারিবারিক কোনো কারণে, যে কোনো কারণে ডিপ্রেশন থাকতে পারে, পেছনের কোনো ট্রমা থাকতে পারে, হ্যাঁ, পারিবারিক বন্ধনটা খারাপ থাকতে পারে, ক্রনিক্যালি সেটা অফিসিয়াল সেগমেন্টে হোক বা বাসা বাড়িতেই হোক বা নিজের ফ্যামিলির মধ্যেই হোক না কেন, এমন কোনো মানুষের সাথে যদি বসবাস করে, সেটা স্পাউস হতে পারে, সেটা প্যারেন্টসও হতে পারে, সেটা সন্তানও হতে পারে, যে মানে সবসময় একটা টক্সিক পরিবেশ সৃষ্টি করে রেখেছে, এর ভেতর দিয়ে তাকে গো থ্রু করতে হচ্ছে, তাহলে তখন তো তার স্বাভাবিকভাবেই, সহজাতভাবেই রাগটা বেরিয়ে আসবে। তারপরে যদি বিষণ্ণতার ব্যাপারটা গেল, অ্যাংজাইটির ব্যাপার, তারপরে যে পেছনের কোনো যদি মানে অপ্রক্রিয়াজাত কোনো যদি ট্রমা থাকে যেটা সলভ হয়নি, কিন্তু ওইটার ভেতর দিয়েই যেতে হচ্ছে, তাহলে তখনও দেখা যায় যে রাগের বহিঃপ্রকাশটা চলে আসছে। তারপরে বিভিন্ন মানসিক রোগ, অ্যাংজাইটি, ডিপ্রেশন তো চলে আসলো। আমাদের সমাজে এখন অনেক কমন দেখা যাচ্ছে যে আসক্তি, সেটা মাদকাসক্তিও দেখা যায়, সেটা ইন্টারনেট অ্যাডিকশনও দেখা যায়, পর্ন অ্যাডিকশন দেখা যায়, বিভিন্ন ধরনের অ্যাডিকশন। হোয়াট এভার দ্য টাইপ অফ অ্যাডিকশন ইজ, যে অ্যাডিকশনে যেটা হয় যে এই যে ডোপামিন যে রিলিজের ব্যাপারটা মানে তারতম্য হয়। মানে মোট কথা হচ্ছে যে যখন আমরা, হিউম্যান ব্রেন তো সবসময় আনন্দ পেতে চায়, তো আনন্দ দেওয়ার জন্য তো ডোপামিনটা রিলিজ হচ্ছে, কিন্তু যখন একটা মানুষ ম্যালঅ্যাডাপটিভ কোনো বিহেভিয়ার করছে বা আসক্তিজনক কোনো কাজ করছে, তখন এক গাদা অনেকগুলো করে ডোপামিন রিলিজ হচ্ছে। তারপরে যখন মানুষ আবার আনন্দ পেতে চাচ্ছে, তখন ওই স্বাভাবিক কাজকর্মে কিন্তু ওই আনন্দটা পাচ্ছে না, ওই যে অ্যাডিকশনের কাজটা সে করে ফেলেছে ওইটাই তাকে ডাকছে। তাহলে তখন ব্রেইনের ভিতরে ডোপামিনের একটা হ্রাস থাকে এবং হলো হাহাকার মানে থাকে যে আমি আরো চাই, আরো চাই। তো তখন ওই দেখা যায় যে ওই ম্যালঅ্যাডাপটিভ কাজগুলো তখন মানুষ করতে থাকে, তখনও
এক হলো যে সে এই অপকর্মগুলো করছে, অপকর্মগুলো বলতে যেগুলো মানে যে অ্যাডিকশন এবং তার যে কনসিকুয়েন্সগুলো, পাশাপাশি আবার গিল্ট ফিল করছে। এই গিল্ট ফিলিং থেকেও আবার মানুষের মধ্যে কাজ করছে যে আমি কেন এরকমটা করে ফেলছি, তখন আবার নিজের উপরে রাগ উঠে যাচ্ছে, এভাবে করে নিজেকেই আক্রমণ করে ফেলছে, আবার অন্য কেউ অপর প্রান্তের মানুষগুলোকে আক্রমণ করে ফেলছে। এই আসক্তির ব্যাপারটা যদি আমি অ্যাসাইড করে রাখি, অন্যান্য বিভিন্ন মানসিক রোগ, পরিবেশগত কারণ, জেনেটিক্যাল ইনফ্লুয়েন্স, এগুলো অনেক কারণ আছে। তো রাগ তো আসলে এটা আমরা জানি স্বভাবগত একটা ব্যাপার। আপনি বললেন যে আমাদের যে হরমোন সিক্রেশন হয় সেখান থেকেও কিছুটা কাজ করে, কিন্তু তারপরেও রাগটা যেহেতু স্বভাবগত, আমার যেমন হাসি পাচ্ছে, কান্না পাচ্ছে, আমি ওটাকে কিছুক্ষণ পরে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু রাগ এমন একটা জিনিস যেটা দেখাচ্ছে রয়ে যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে দীর্ঘদিন একটা রাগই সে বয়ে বেড়াচ্ছে, কারোর সাথে মনোমালিন্যতা বা কারোর সাথে কোনো কিছুটা হয়েছে সেটা মনে রাখছে, বা নিজের ক্ষোভে থেকে এরকম হয় যেটা যে সে রেখে দিচ্ছে। এই যে দীর্ঘদিন রেখে দেওয়ার এর পিছনে কি কোনো কারণ আছে? জি, এর পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন মনে করেন যে যদি আমি মানে পার্টিকুলারলি একটা সম্পর্কের ক্ষেত্রে নিয়ে আসি, যেমন ধরেন স্পাউস, হ্যাঁ, একজন স্পাউসের একজন পার্টনার হচ্ছে মানে ওপেন কমিউনিকেশন করতে পছন্দ করে, আরেকজন পার্টনার হচ্ছে ওপেন কমিউনিকেশন করতে পছন্দ করে না। একজন মানে পার্টনার বলছে যে আমি মানে এখন গল্প করব, বা মানে তার আবেগটা, অনুভূতিটা প্রকাশ করতে চাচ্ছে, কিন্তু অপর প্রান্তের মানুষটা চাচ্ছে না। তখন তো স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করেই ফেলবে যে হ্যাঁ মানে আমি আমার অনুভূতিটা প্রকাশ করতে পারছি না। তারপরে যে কমিউনিকেশন, ওপেন কমিউনিকেশনের অভাব, এটা একটা রিজন হতে পারে। তারপরে হচ্ছে যে পারস্পরিক যে একটা সহযোগিতামূলক যে একটা মনোভাব থাকা উচিত, সেই জায়গাটা অভাবের থেকে হতে পারে। তারপরে অসম্মান, মানে একে অপরকে অসম্মান করা, এগুলো থেকে হতে পারে। জি, আবার ফ্যামিলির মধ্যেও যদি দেখা যায় যে কোনো একটা ফ্যামিলি মেম্বার দীর্ঘদিন যাবৎ কোনো রকমের মানসিক রোগে ভুগছে এবং সেটা ট্রিটমেন্ট নেয়নি, সেটার প্রভাবটাও কিন্তু ঘরের অন্যান্য মানুষের উপরে পড়বে। কারণ কি, যে সে তো চিকিৎসা নেয়নি, ওই জায়গাটা কারেকশন করেনি, তাহলে সে তো আক্রমণাত্মক হয়ে আছেই। এখন যে সহ্য করছে তারও তো একটা এবিলিটি আছে, তারও একটা বাউন্ডারিজ আছে, লিমিটেশনস আছে, যে আমি কতক্ষণ পর্যন্ত আমি নিতে পারবো। তারপর একটা পর্যায়ে গিয়ে সেও আক্রমণাত্মক হয়ে ওঠে। তখন আসলে রাগটা এভাবে করে বেড়েও যাচ্ছে, আবার এভাবে করে প্রশমিতও করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি আমরা তাহলে বলতে পারি যে এই যে রাগটা উঠছে, সে রাগটাকে কমাতে পারছে না, কোনো কারণে রেখে দিতে পারছে না, বা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, তাহলে এক্সট্রিম কি লেভেলে গেলে সেটাকে অনিয়ন্ত্রিতভাবে বলা হয়? ওকে, রাগের কতগুলো মানে বডি ল্যাঙ্গুয়েজ আছে, কতগুলো সাইন আছে। যেমন যখন একটা মানুষের রাগ উঠে, একটু মিলিয়ে দেখেন কপালটা কুঁচকে যায়। হ্যাঁ, প্রথমে যেটা ফেশিয়াল এক্সপ্রেশন, রাইট। তারপরে হচ্ছে চোখ, মানে এমন ভাবে চোখটা মানে বড় বড় করে ফেলে, বা চোখ অনেকের সাথে সাথে লালও হয়ে যায়, স্কিনটা মানে ব্লাশ করতে থাকে, তাই না? তারপরে হচ্ছে দাঁত খিটমিট করে, হাত মুঠো হয়ে যায়, হ্যাঁ, কেউ আবার কোনো হাতের সামনে কোনো কিছু থাকলে সেটা দিয়ে আবার থ্রো করতে চায়, তাই না? এইটা হচ্ছে একটা বডি ল্যাঙ্গুয়েজ, যে হ্যাঁ, এটা দেখে বোঝা যাচ্ছে যে না, সে অনেক বেশি রেগে গিয়েছে। অনেকে ভার্বালি অ্যাবিউজ করা শুরু করে দেয়, আর যেগুলো হচ্ছে একদম ফিজিক্যালি অ্যাবিউজ করা শুরু করে দেয়, সেটা তো ইজিলি বোঝাই যায়। তো এইগুলো দেখে আসলে এই বডি সাইন বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে হ্যাঁ, রাগটা অনিয়ন্ত্রিত। পাশাপাশি যে ওই পার্টিকুলার মানুষের যদি পেছনের ইতিহাস থেকে থাকে, যে সে অনেক রেগে গিয়েছিল, নিজের উপরে অনেক টর্চার করেছে, সামনে যা জিনিসপত্র পেয়েছে সেগুলো ভেঙে চুরে ফেলেছে, বা তার অপর প্রান্তের মানুষটাকেও ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, সেগুলোর হিস্ট্রি থাকলেও তখন এটাও একটা মানে সাইন মানে কি, যে এটা একটা হিস্ট্রি জানান দেয় যে হ্যাঁ, এই মানুষটার আনকন্ট্রোলড অ্যাঙ্গারের হিস্ট্রি আছে। এই ক্ষেত্রে হচ্ছে সাবধান থাকতে হবে। আচ্ছা, এই যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, যেটা আমরা মাঝে মাঝে শুনি এই শব্দটা এখন, যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করলে সে আসলে সুস্থ থাকছে, এটাই কি তাহলে রাগ নিয়ন্ত্রণ করার একটা ধাপ হতে পারে? রাগ নিয়ন্ত্রণ করার অনেকগুলো ধাপ আছে, হ্যাঁ, আমরা অনেকগুলো সেগমেন্টে ভাগ করে আমরা যাই। তবে যদি খুব সহজ করে নিয়ে আসি, আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেই। কগনিশনটা হচ্ছে যে আমি কি ওয়েতে চিন্তা করছি, আমার চিন্তার ধরনটা কীরকম, এই জায়গাটাতে আমরা আগে কাজ করি, আমরা সর্ট আউট করি, ফিগার আউট করি যে ওই পার্টিকুলার মানুষটার চিন্তার ধরনটা কেমন, পার্সোনালিটিটা কেমন, কিভাবে রিয়্যাক্ট করে।
তা ওই জায়গাটাকে আমরা অ্যাসেস করি। তারপরে ওই ঘটনা অনুযায়ী ওই মানুষটা কিভাবে রিয়্যাক্ট করে, ওইটা হচ্ছে তার বিহেভিয়ার, তাই না? কগনিশন অনুযায়ী তার বিহেভিয়ারটা কেমন আসছে, সেই জায়গাটাও পেছনের যে ঘটনাগুলো বললাম যে এরকম এরকম ঘটনা এই ধরনের আউটবার্স্ট করেছে, এইগুলো তখন আমরা অ্যাসেস করি। তারপরে হচ্ছে ওই মানুষের ঘটনাটা ধরে ওই মানুষটাকেই আমরা বলি যে এই জায়গায় অন্য মানুষ হলে কি করতো, বা আপনারই একজন ঘরের মানুষ হলে কি করতো বা কি করে, আপনি কি করেছেন। মানে কগনিশনের জায়গাটাতে আমরা মোট কথা নাড়াচাড়া দিই, হ্যাঁ, যে এইটা আনহেলদি কগনিশন ছিল, এই জায়গাটা কারেকশন করার প্রয়োজন আছে। সে অনুযায়ী আমরা বিহেভিয়ারকে টার্গেট করি যে কি কি বিহেভিয়ার করে। ওই বিহেভিয়ারের সময়টাতে ওনাকে আবার বলি যে ওই রাগটা হওয়ার আগে, ওই আচরণটা করার আগে কি হয়, ওই সময়ে ওনার মধ্যে কি হয়, তারপরে প্রতিক্রিয়া কি হয়, ওই জায়গাগুলো আমরা অ্যাসেস করি বা ওনাকেও অ্যাসেস করতে হেল্প করি। সেই প্রত্যেকটা ধাপে ধাপে আসলে কাজ করা হয়। তো আরেকটু যদি ইজি করে নিয়ে আসি, একদম কনসাইজ করে, যে মানুষকে আমরা বলি যে প্রথমে নিজের রাগের ধরনটাকে আপনি জানবেন, যে আমার আসলে কতটুকু মানে ট্রিগার করে কি কি ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলা অন্য মানুষকে ডিসপিউট করা বলি আমরা, যে ডিসপিউট করবে, যে নিজের সাথে থট চ্যালেঞ্জিং করবে, যে আমার জায়গায় অন্য মানুষটা হলে কি করতো, বা যে ঘটনাটা ঘটেছে তার থেকে কি আমি মানে আনহেলদি ওয়েটা কি আমি বেশি ওভারওয়েট করছি, নাকি মানে যেভাবে ভাবা যেতে পারতো সেটাকে আমি আন্ডার এস্টিমেট করছি। থার্ডলি, যে এর চেয়ে খারাপ আর কি হতে পারতো, তাহলে আমি এতটুকুর জন্য আমি এত খারাপভাবে কেন রিয়াক্ট করছি। এইভাবে এগুলো থট চ্যালেঞ্জের অনেকগুলো স্টেপস থাকে, 12-13টা স্টেপস। এটা তো আসলে নিজের পক্ষে এটা উপলব্ধি করা সম্ভব না যদি না কেউ ধরিয়ে দেয়। এখন ধরিয়ে দেওয়ার জন্য এখন ফ্যামিলি মেম্বাররা যদি কেউ হেল্প করতে চায়, সেক্ষেত্রে অনেক সময় যদি বলা লাগে যে আপনাকে একজন চিকিৎসকের কাছে যেতে হবে, তখন তো স্বাভাবিকভাবে সে একটু আরো বেশি রেগে যেতে পারে যে আমি কি পাগল নাকি যে পাগলের ডাক্তারের কাছে যাবে, এরকম রিয়াক্ট করতে পারে না। তাহলে আমরা আসলে এই রাগটাকে যখন অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, তখন কি এটাকে একটা অসুখ হিসেবে দাঁড় করাতে পারি? হ্যাঁ, অসুখ হিসেবে দাঁড় করাতে পারি, ভাইস ভার্সা। কিছু রাগ আছে যে রাগ কন্টিনিউয়াসলি চলতে চলতে তখন দেখা যায় যে মানসিক রোগে পরিণত হয়। আবার কিছু কিছু মানসিক রোগ আছে তার একটা কোর ফিচারই থাকে হচ্ছে যে আনকন্ট্রোলড অ্যাঙ্গার, হ্যাঁ, এরকম ভাইস ভার্সা হয়। তো তাহলে এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে সর্ট আউট করতে হবে, মানে সবাইকে আসলে সচেতন হতে হবে। এই জায়গাটাতেই আমরা বারে বারে ক্ষণে ক্ষণে ব্যর্থ হয়ে যাই, যে সচেতনতার অভাব, স্টিগমাটাইজড, এই জায়গাটাতেই সমস্যা হয়ে যায়। তো যারা আসলে আসে তারা কিন্তু মানে বেশিরভাগ মানুষই সাকসেসফুল হচ্ছে যে কন্ট্রোল মানে আনকন্ট্রোলড অ্যাঙ্গারটাকে ম্যানেজ করে নিতে পারছে। যেমন আমরা পরিবারের লোকজনকেও আমরা শিখিয়ে দিই যে এই সময়টা হলে ওনাকে আর ট্রিগার করা যাবে না। মানে শুধু যে ওই পার্টিকুলার মানুষটাকে যে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিই সেটা না, সাথে কিন্তু ফ্যামিলি থেরাপি দেওয়াও প্রয়োজন, অনেক প্রয়োজন পড়ে। কারণ কি সব সময় কিন্তু রাগী মানুষটার দোষ তা কিন্তু না, রাগী মানুষটা তো ট্রিগার্ডও হয়। হ্যাঁ, আমি যদি একটা এক্সাম্পল বলি, যে একটা মানে উচ্চশিক্ষিত ফ্যামিলি, একটা তার মানে ওই মাটা তার মেয়েকে হচ্ছে এমন হাইলি প্যাম্পার্ড করে বড় করেছে, প্যাম্পারিং করে বড় করেছে, তারপরে যাই হোক তো কখনো কোথাও যেতে দেয় নাই, বলেছে যে তোমার যখন বিয়ে হবে তখন তোমার হাজব্যান্ডের সাথে তুমি যেও। এখন ওনার পছন্দেরই বিয়ে দিয়েছে, তারপরে এখন হাজব্যান্ডের সাথেও কোথাও যেতে দেয় না, মানে বাসায় থাকো, মানে এত বেশি প্যাম্পার চাইল্ড। তারপরে মানে হাজব্যান্ড তো চাকরি বাকরি তার কাজে ব্যস্ত, পাশের যে সুপার শপ সেখানেও যেতে পারবে না, তো বলে যে বিয়ের পরে আবার মেয়েদের যা মানে কোথায় প্রয়োজনটা কি। তখন এই মেয়েটাকে নিয়ে আসছে চিকিৎসার জন্য, যে ওর আনকন্ট্রোলড অ্যাঙ্গার। তাহলে বলেন যে এই মানুষটা রাখবে না কেন? ওইটাই আমি বলতে চাচ্ছি যে সবসময় যে রাগী মানুষটাই যে আসলে দোষী সেটা না, অনেক আনহেলদি ট্রিগার থাকতে পারে, ঘটনা আছে যেগুলোর কারণে আসলে মানুষ, হ্যাঁ, তখন এই কারণের উপরে কাজ করতে হয় আমাদের। এই ক্ষেত্রে কি তাকে ঠিক মতন থেরাপি যদি সে পায়, তো সেক্ষেত্রে কি সুস্থ হওয়া যায়? নাকি নিজে কন্ট্রোল করতে পারে? কন্ট্রোল করাটা ওই যেটা আমরা বললাম যে কগনিশনের জায়গাটাতে আমরা টাচ আপ করব, ওইখান থেকে আমরা কাজ করাটা শুরু করি। এর মধ্যে তার আগে মোটিভেশনটা দরকার, যে হ্যাঁ আমি সবকিছু ঠিক করতে চাই। মোটিভেশন দিয়ে এরপর থেরাপিতে আপনারা চলে যান। থেরাপি স্টেপগুলো জানবো, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে আসে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম অনিয়ন্ত্রিত রাগ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার রুবায়েত ফেরদৌস।
আমরা বিরতিতে আগে কিন্তু জানলাম যে আসলে রাগের কি কি কারণ হতে পারে, কি কি কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন একজন মানুষ, কিন্তু এই যে তার চিকিৎসা হিসেবে আপনারা যে স্টেপগুলোর কথা বলছিলেন যে তার হচ্ছে প্রথমে আপনারা কাউন্সেলিং করেন, তাকে জানানো হয় কি 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 তার লাগবে বা কিভাবে সে নিয়ন্ত্রণে আসতে পারবে, এরপরে যে থেরাপির যে স্টেপগুলো সেগুলো একটু শুনি। ওকে, থেরাপি স্টেপগুলো খুব ডিটেলে না গিয়ে সময়ের স্বল্পতার কারণে আমি খুব ছোট্ট করে যেটা নিয়ে আসবো, কয়েকটা টিপস দিব আমি সবার উদ্দেশ্যেই। যেমন অন্তত পক্ষে 5টা ডি এর কথা আমরা মনে রাখার চেষ্টা করি। হ্যাঁ, একটা হচ্ছে যে আমরা একটা ডি হচ্ছে কি ডিলেড রেসপন্স করব। আমার যার উপরে রাগ উঠলো তাকে আমি তাৎক্ষণিকভাবে আমি যেন উত্তরটা না দিই, সেই জায়গাটাতে আমি নিজের কন্ট্রোলটা করব। কেন করব এটা, যে আমরা মিলিয়ে দেখি যে আমরা যখন তাৎক্ষণিক উত্তর দিই তখন ওইটার মানে ওয়ে অফ প্রেজেন্টেশনটা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, আরও বেশি অপমানজনক হয়ে যায়, তখন একে অপরকে কিন্তু অসম্মান করতেই থাকে। কিন্তু যদি ডিলেড রেসপন্স করে তখন কিন্তু ব্রেইনে প্রসেসিং হতে পারে যে না, মানে আমাকে কন্ট্রোল করতে হবে, আমি একটু পরে অ্যান্সার করব। ডিলেড অ্যান্সারটা কিন্তু অত আক্রমণাত্মক হয় না, এটা কিন্তু প্রুভেন। ওকে, তারপরে হচ্ছে সেকেন্ড ডি হচ্ছে যে ডিস্ট্র্যাকশন। নিজেকে ওই জায়গা থেকে ডিস্ট্র্যাক্ট করতে হবে, ওই মুহূর্তে ওই কথাতে না থেকে বা ওই ট্রিগারে না থেকে আশেপাশে কি হচ্ছে ওই জায়গাটাতে আমরা তাকিয়ে নিজের মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করতে পারি। আমি ওই মুহূর্তে একটু পানি খেতে পারি, আমি ওই মুহূর্তে মানে যে কোনো একটা জায়গায় ফোকাস করতে পারি। যেমন আমরা বলি কি যে আপনি দেখবেন জানালা দিয়ে, মানে যদি দেখার চেষ্টা করেন যে কয়টা গাড়ি যাচ্ছে তাহলে মনোযোগ ঠিক মতো বসবে না। আপনি মনোযোগ দিয়ে দেখবেন যে কয়টা লাল রঙের গাড়ি যাচ্ছে, কয়টা সাদা রঙের গাড়ি যাচ্ছে, মানে একদম স্পেসিফিক্যালি ব্রেইনটাকে এঙ্গেজ করে ফেলা, মানে ডিস্ট্রাকশনটা এই লেভেলের হতে হবে। ওকে, তারপরে হলো যে যদি আমি ওখান থেকে মুভ না করতেই চাই বা না করতেই পারি, আমি উল্টা দিক থেকে আমি 10 থেকে 1 পর্যন্ত আমি কাউন্ট করতে পারি, রাইট? আমি সপ্তাহের বারগুলো উল্টা দিক থেকে আমি বলতে পারি। মোট কথা আমাকে একটু সময় নিতে হবে, হ্যাঁ, সিচুয়েশনটার জন্য, আমার নিজের জন্য, সম্পর্কের খাতিরে, অপর প্রান্তের মানুষটার জন্য। তারপরে হচ্ছে এই ডিস্ট্রাকশনটা চলে গেল, তারপরে আমি কি করব যে আমি হলো ডিসপিউট করব। হ্যাঁ, যে আমার একটু আগে যেটা আমি বলেছি যে আমার থটটাকে আমি চ্যালেঞ্জ করব কি কি ওয়েতে, যে অন্য মানুষ হলে কিভাবে ভাবতো, অলরেডি আমরা কিন্তু এগুলো বলে ফেলেছি। তারপরে হলো যে আমরা ডিসকাস করব। কখন ডিসকাস করব? যখন আমার রাগটা কমে আসবে তখন আমি যার উপরে রাগটা হলো যে কারণে হলো সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব। এবং আমার কথা বলার ধরনটা এরকম হতে হবে, যখন আমরা রেগে যাই আমরা বলি না, হ্যাঁ তুমি এটা এরকম কেন বলেছো, তুমি এটা কেন করেছো, এই ওয়েতে আমরা বলবো না। আমরা নিজেকে ওই যে বললাম যে ব্রেইনটাকে প্রসেসিং করব, আমরা এই সেন্টেন্সটাকে, এই কথাটাকে আমরা প্রেজেন্ট করব এই ওয়েতে যে আমি খুব ডিসহার্টেন ফিল করি, আমি খুব হার্ট হই যখন তুমি এভাবে কথাটা বলো, রাইট? তাহলে কিন্তু দেখেন কথা বলার ধরনটাই কিন্তু এখানে পাল্টে গেল। একদম। এই যে রাগে কোনো একটা কিছু পরিবর্তন করা বা নিজের মধ্যে একটা জেদ তৈরি করা যে আমি এই কাজটা করব, এটা কি রাগেরই বহিঃপ্রকাশ হিসেবে হতে পারে? মানে আমি বলতে চাচ্ছি যে সবসময় তো আমরা রাগ মানেই নেগেটিভ কিছু চিন্তা করি যে এটা একটা খারাপ কিছু, এটা কি ভালো হতে পারে এমন কোনো ব্যাপার আসতে পারে? ডেফিনেটলি এটা ভালো অবশ্যই হতে পারে। আমরা প্রোডাক্টিভ রাগ যেটাকে বলি আর কি, যে এখন একটা মানুষ মানে যখন যে এস্টাবলিশড মানুষগুলো দেখবেন অথবা যারা নামকরা মানুষগুলো দেখবেন, হ্যাঁ, তাদের লাইফটাকে যদি একটু ঘাটানো যায় বা হিস্ট্রিটা যদি জানা যায়, দেখবেন কি যে অনেক স্ট্রাগল করে আসছে এবং অনেক আঘাত পেয়েছে, বিভিন্নভাবে আঘাত পেয়েছে, পেয়ে তখন নিজের উপর একটা রাগ হয়েছে যে ওই মানুষটা পারলে আমি কেন পারবো না, বা ওই মানুষ মানে তুলনা না হলে আমাকে এটা করে দেখাতেই হবে, আমাকে এটা পেরে দেখাতেই হবে। অ্যাচিভ করার যে আগ্রহটা, এটা পজিটিভ এনার্জি, জি, এটা পজিটিভ বা প্রোডাক্টিভ ওয়ে আর কি। আর নেগেটিভিটি তো আমরা আছে। এই পজিটিভ ওয়েটা যখন একসময় জেদে বা কোনো কারণ যে তার মনে খুব কঠিনভাবে যদি গেঁথে যায়, সেটা পরবর্তীতে কি মানে এরকম পজিটিভই থাকতে পারে নাকি সেখান থেকে নেগেটিভ কিছু হয়ে যেতে পারে? নেগেটিভ অনেক সময় হয়, যেমন কিছু কিছু ক্ষেত্র এরকম দেখা যায় যে এইভাবে করে জেদ করে
সবকিছু অ্যাচিভ করতে করতে ওইটা হ্যাবিট থেকে নিয়ে মানে ওইটা ক্যারেক্টারে পরিণত হয়ে যায়। এবং অনেক মানুষ হয় এখান থেকে নার্সিসিস্টিক মানে ট্রেট হয়ে যায় যে আমি সেরা, আমি মানে বড়, আমার কথাই কথা, বা আমাকে সবার আমি বেস্ট, আমাকে সব মানে সবার অ্যাডমায়ার করতে হবে, এই ওয়েতে তখন চিন্তা করার অনেকে আছে, শুরু করে দেয়। করতে পারে, এটা করতে পারে, অনেকে পারে। আবার এটার মানে নরমাল যে বাউন্ডারিজ পর্যন্ত থাকতে পারে, নরমাল বাউন্ডারি। এটা আসলে মানে কারোর জীবনে যদি অ্যাচিভমেন্টের ধরনটা যদি একটু নেগেটিভ অ্যাঙ্গেলে চলে যায়, সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি হতে পারে, তাই না? এই আপনি বললেন যে শুরুর দিকে যে বংশগত কারণে অনেক সময় রাগের পরিমাণটা অনেক বেড়ে যায়। আমরা অনেক সময় বলতে শুনি যে তোমার দাদা এরকম ছিল, তোমার নানা এরকম ছিল, তুমি এরকম হয়েছে। এটা কি আসলে বংশগত হিসেবে রাগটাকে সে বেশি করে নিয়ে আসতে পারছে? জি, এটা ডেফিনেটলি জেনেটিক্যাল একটা ইনফ্লুয়েন্স থাকে। হ্যাঁ, বেশিরভাগ সাইকিয়াট্রিক যে ডিসঅর্ডারগুলো আছে বা সাইকিয়াট্রিক কন্ডিশনসগুলো আছে, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক্যাল ইনফ্লুয়েন্সটা কাজ করে। আমি মানে এটা না যে আমার বাবা বা আমার মা, হ্যাঁ, তার মানে মানসিক রোগ নাই কিন্তু আমার কখনো হবে না, সেটা আমি বলতে পারি না। আমার নানা, আমার দাদা বা পরদাদা, পরনানা, হ্যাঁ, এই লেভেলেও যদি থেকে থাকে, এই যে জেনেটিক্যাল যে মিউটেশনটা হয়, আমরা জিন পড়ি, হ্যাঁ, ওই জায়গায় যে একদম অ্যালিল যে পোর্শনটা, হ্যাঁ, সেখানেও তো আমাদের হচ্ছে যে মিউটেশনটা হয়ে চলে আসতে পারে। সো হচ্ছে যে আমাদের ইমিডিয়েট আগের জেনারেশনের থাকলেই যে আমার হবে সেটা না, আমার পূর্বপুরুষদেরও যদি থাকে তাহলেও তখনও কিন্তু এটা ডাইভার্ট হতে পারে। এছাড়া কি এমন হতে পারে যে ফ্যামিলিতে অনেক সময়, যে প্রথমে যেটা বললেন আপনি, যে সবাই খুব ব্যস্ত, খুব দৌড়ের উপর আছে এবং ব্যস্ততার কারণে অনেক সময় তাদের অ্যাংজাইটিটাও বেড়ে যাচ্ছে। এই অ্যাংজাইটির কারণে বাসার যে ছোট শিশু আছে সে কি কোনোভাবে প্রভাবিত হতে পারে? অনেক প্রভাবিত হতে পারে। আমরা এই যে ইদানিং যে এত দেখা যায় যে ছিনতাই হচ্ছে, তাই না, এবং এই যে এই দুর্ঘটনাগুলো আমরা মানে ইদানিং এর মধ্যে অনেকগুলো ঘটনাই দেখে ফেলেছি। এবং খেয়াল করেছেন বয়সটা বেশিরভাগই কিন্তু কিশোর, একদম, তাই না? কিশোর গ্যাং খুব কিন্তু বেড়ে গেছে। এবং এই ছেলেপেলেগুলোর যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি দেখতে যাই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে পরিবারে সহিংসতামূলক আচরণটাই বেশি। এবং ওইগুলো দেখেই কিন্তু তাদের আপব্রিঙ্গিংটা হয় যে কেউ কাউকে সম্মান করবে না, সবাই সবারটা ছিনিয়ে নেবে, হ্যাঁ, সবাই সবাইকে কষ্ট দিবে, আঘাত দিবে, এই জাতীয় পরিবেশগুলো দেখে বড় হয়। সো এটা আমি বলতে চাচ্ছি, এক্সাম্পল দিয়ে বললাম এই কারণে যেন এটা ক্যাচি হয়। কিন্তু এটা দেখা যায় যে আমরা ইমিটেট বলি, আমরা কিন্তু মানে এক হলো বাচ্চারা সবসময় ইমিটেট করে বড়দেরকে, যে বড়রা যা করছে সেটা দেখে শেখে। আবার একটা পরিবারের মধ্যে বড় মানুষই যদি নেগেটিভ মেন্টালিটি বা নেগেটিভ একটা টক্সিক পরিবেশে যদি থাকে, তখন অনেকদিন থাকতে থাকতে ওইটারও একটা প্রভাব কিন্তু মানে বিনয়ী মানুষটার উপরেও পড়ে যায়। একদম, তখনও সে ওভাবে করে রিঅ্যাক্ট করতে পারে। আবার ছোট যে শিশুটি আস্তে আস্তে বড় হচ্ছে, সে তো এটা দেখেই বড় হচ্ছে এবং তার ভিতরেও তো এরকম একটা রাগ, একটা জেদ, তো সে ওইটাকেই নরমালাইজ করে ফেলে যে এটাই তো মনে হয় নরমাল, যে সবাই সবাইকে অসম্মান করবে, অ্যাবিউজ করবে। একদম, সেই ক্ষেত্রে হাজবেন্ড এবং ওয়াইফ তাদের তো একটা বড় দায়িত্ব যে তারা আসলে সন্তানকে, যেটা আমরা প্যারেন্টিং হিসেবে বলি যে পজিটিভ প্যারেন্টিং, সেই জায়গাটা আসলে কিভাবে কাজ করতে পারে যদি একটু বলেন। এটা তো বিশাল একটা দায়িত্ব এবং বিশাল একটা ফ্যাক্টর এই জায়গাটাতে কন্ট্রোল করার জন্য। বাবা মাকে সবসময় মেনটেন করা উচিত যে তাদের নিজেদের মধ্যে কিন্তু সম্পর্কের টানাপোড়েন থাকতেই পারে, হতেই পারে, বা মনোমালিন্য হতেই পারে, কনফ্লিক্ট হতেই পারে, কিন্তু এইটা নিজেদের মধ্যে চার দেয়ালের মধ্যে যদি থাকে, রাখতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সলিউশন। কারণ সন্তান যখন এটা দেখে তখন কিন্তু চিন্তা করে, মানে একটা বাচ্চার মা বলেন বাবা বলেন সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা, কমফোর্ট জোন, হ্যাঁ, যে মানে সবকিছু সমাধান বাবা মা, বা আমি একটা ব্যথা পেলেও মা বাবা, আমি চিন্তা করলেও মা বাবা। তাহলে যখন দেখে যে আমার বাবা মার মধ্যেই কনফ্লিক্ট, তখন ভীষণ রকমের ইনসিকিউর ফিল করে যে আমি এখন কোথায় গেলে শান্তি পাবো, বা এখন আমাকে কে বাঁচাবে, ওরাই তো নিজেদের মধ্যে কনফ্লিক্ট নিয়ে ব্যস্ত। সো এই যে এভাবে যে মেন্টাল হেলথের যে গড়নটা, এটা খুব নাজুকভাবে তৈরি হয়। প্রথমে ইনসিকিউরিটি দিয়ে শুরু হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা অ্যাগ্রেশনে প্রকাশ পায়। নিজে সার্ভাইভ করার জন্য তখন অ্যাগ্রেশনটা প্রকাশ করতে পরে, মানে কনসিকুয়েন্সিয়ালি সে এটা করতে পারে, প্রভাবিত হয়। রাইট।
সো এই ক্ষেত্রে বাবা মাকে মানে বুঝতে হবে যে আমাদের যে কনফ্লিক্টগুলো আমরা এখানে চার দেয়ালের ভিতরেই আমরা সমাধান করব, বাচ্চার উপরে যেন এটা ইমপ্যাক্টটা না পড়ে। যদি কোনো কারণে তাদের শিশু যদি এফেক্ট হয়ে যায়, ধরেন একটা কৈশোর বয়সে যে শিশুটি আছে তার কিন্তু নিজের প্রতি নিজের দক্ষতাটা খুব কম থাকে, প্যারেন্ট হিসেবে তাকে কিভাবে হেল্প করতে পারে? কোন ক্ষেত্রে দক্ষতা? এই যে যদি কোনো শিশু বা 14-15 বছর যে কৈশোর সময়টা পার করছে, এই সময়টা যারা অ্যাঙ্গার অ্যাংজাইটিতে বেশি ভুগছে তাদেরকে অভিভাবকরা কিভাবে হেল্প করবে? আচ্ছা, তাদের ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে যে সেলফ কন্ট্রোলটা করতে হবে, হ্যাঁ, কারণ ওনাদেরকে এটা সর্ট আউট করতে হবে যে আমরাই কারণ না তো, সেই জায়গাটা। তারপরে হচ্ছে ওই যে ওপেন কমিউনিকেশনটা এখানেও চলে আসে, এবং হচ্ছে হেলদি কমিউনিকেশনটা ফ্যামিলির মধ্যে। এই যে বাচ্চাটাকে কিন্তু তার অনুভূতিটা প্রকাশ করার জন্য একটা সময়, কোয়ালিটি টাইম কিন্তু মা বাবাকে অবশ্যই দিতে হবে, যে বাবা বা মা তোমার আজকে সারাদিন কেমন কেটেছে, তোমার আজকে সারাদিনে কি ভালো লাগলো, কি খারাপ লাগলো, এইভাবে কিন্তু ভেন্টিলেশনটা হয়ে যায়। কি যে কোনো কারণেই হোক, স্কুল কলেজ রিলেটেড কোনো কারণেও তো তার ভিতরে ক্ষোভ জমা থাকতে পারে, কিন্তু যদি ফ্যামিলির সাথে ওপেন ডিসকাশন হয় তখন কিন্তু ওই বাচ্চাটা একটা সমাধান পেয়ে যায় যে আমি কি করতে পারি। পাশাপাশি হৃদ্যতা তৈরি হয় ফ্যামিলি মেম্বারের সাথে। এবং যদি দেখা যায় যে এই প্রবলেমটা সলভ করার জন্য প্রফেশনাল হেল্প নিতে হবে, বাবা মা নিজে ওইটা সলভ করতে পারছে না, কিন্তু বাচ্চাটার মেন্টাল হেলথে প্রবলেম হচ্ছে, তখন অবশ্যই প্রফেশনাল হেল্প সিক করতে হবে। একদম, সেটা তো যদি আমরা বাসায় যদি এটা আমি দেখি যে তার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে, তখন তো এটা অভিভাবকরা করতে পারে। যদি সে বাইরে গিয়েও এই ধরনের আচরণগুলো করতে থাকে এবং সামাজিকভাবে নানা রকম অপব্যবহার বলেন, মানে অন্যান্য নানা রকম কাজ অ্যাক্টিভিটিগুলো যদি করতে থাকে, সেই ক্ষেত্রে আসলে অভিভাবক হিসেবে তারা কি সামাজিকভাবে কোনো জায়গা থেকে সাহায্য পাবে নাকি নিজেরাই করতে হবে? এটা অভিভাবককে তো যে ফার্স্টে ফিগার আউট করতে হবে যে আমার সন্তানের হঠাৎ করে কোনো আচরণগত সমস্যা কিন্তু দেখা যাচ্ছে কিনা, মানে কোনো সমস্যা দেখা যাচ্ছে কিনা। তারপরে হচ্ছে যে তার ফ্রেন্ড, যারা ক্লোজ ফ্রেন্ড, তাদের কাছ থেকে খোঁজ খবর নিতে হবে যে সে এমন কোনো কিছু অনাকাঙ্ক্ষিত কোনো কিছুতে জড়িয়ে যাচ্ছে কিনা, কোনো কিছু করছে কিনা, এবং ফ্রেন্ডরাই বা কেমন, তাদের মানে তারা কি আসলে মানে ভালো কিনা বা হেলদি হ্যাবিট আছে কিনা, রাইট। তারপরে হচ্ছে সে স্কুল কলেজ যেখানে যায় সেখানে টিচারদের কাছ থেকে খবর নিতে পারে যে নিয়মিত আসছে কিনা, একাডেমিক পারফরমেন্সটা ঠিকঠাক মতো করছে কিনা। তখন মানে স্কুল কলেজেরও এখানে অবশ্যই ওনারা দায়িত্ব মেনটেন করে, হ্যাঁ, 19-20 তো সব জায়গাতেই হয়, কিন্তু স্কুল কলেজেরও আসলে এই জায়গাটাতে মেন্টাল হেলথ রিলেটেড বিষয়গুলো, বিহেভিয়ারাল বিষয়গুলো স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেশি আরও অ্যাওয়ার হতে হবে যে মানে ওই স্টুডেন্টটার সাডেন কোনো চেঞ্জ হচ্ছে কিনা। যদি হয় তখন যে ঠিক মানে এই মনোভাবটা রাখা যাবে না যে অন্য ফ্যামিলির ছেলে বা আমার স্টুডেন্টই তো, বা যাক মানে লেট ইট গো, এই জিনিসটা রাখা যাবে না। যদি চোখে পড়ে তাহলে অবশ্যই গার্ডিয়ানকে খবর দিয়ে এটা নিয়ে ডিসকাস করতে হবে যে আপনার সন্তানের এই জাতীয় পরিবর্তনটা দেখতে পাচ্ছি। একটা গ্রুপ হয়ে তো প্যারেন্টস এবং টিচার সবাই মিলেই তো এটা কিন্তু সর্ট আউট করতে পারেন, তাই না? এটা সেই ক্ষেত্রে যদি চিকিৎসকের সাহায্য প্রয়োজন হয় সেটাও তো সম্ভব। জি জি, ইভেন আমরা যখন চাইল্ড সাইকিয়াট্রির ক্ষেত্রে যখন আমরা হিস্ট্রিটা নেই বা যখন আমরা কাজ করি, তখন কিন্তু আমাদের 3টা মানে ব্রড হেডিং বা ব্রড ফোকাস থাকে, যে ইন্ডিভিজুয়াল বা পেশেন্ট ফ্যাক্টর, স্কুল ফ্যাক্টর, আর হচ্ছে ফ্যামিলি ফ্যাক্টর। এই 3টা মানে ফ্যাক্টরে আমরা হচ্ছে ফোকাস করি যে আমরা কি কি কাজ করব। ওকে, অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার বিষয়ে জানলাম, এবং রাগকে কিভাবে আরো নিজের পক্ষ থেকে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে জানবো একটা বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছি অনিয়ন্ত্রিত রাগ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার রুবাইত ফেরদৌস। আমরা রাগের কিন্তু নানা রকম দিক জেনে ফেলাম, কিন্তু এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসবো। অনিয়ন্ত্রিত রাগের সাথে যেটা রিলেটেড, সেটা হচ্ছে আমরা যখন আমাদের ছোট শিশুদের যখন পড়াতে বসাই, সাধারণত মায়েদের ক্ষেত্রে হয়, অ্যাঙ্গার অ্যাংজাইটিতে যারা বেশি থাকেন তারা অতিমাত্রায় রেগে যান এবং মাঝে মাঝে বাচ্চাদের মারধরও করেন। আসলে এই ক্ষেত্রে কিভাবে তারা নিজেদেরকে ম্যানেজ করবে বা নিজেদের সাহায্য করবে, তার যদি কয়েকটি টিপস বলে দেন। ওকে, ধন্যবাদ। খুবই আমি বলবো এটা একটা জাতীয় সমস্যা আপনি তুলে ধরেছেন, প্রতিটা ঘরে ঘরেই অলমোস্ট এই সিনারিও দেখা যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যদি ছোট করে বলি যে প্রথমে হচ্ছে কি, যে যখন পড়াতে বসবেন তখন
চিন্তা করবেন বা যখনই বাচ্চাটা মানে এটা আমি আপনাকে দিয়ে বলছি, সবার উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, যে যখন দেখবেন যে বাচ্চাটা গড়িমসি করছে বা হচ্ছে পড়তে চাচ্ছে না, প্রথমে চিন্তা করতে হবে এই বয়সটাতে আমি নিজে কি করেছিলাম। মানে হ্যাঁ, আলটিমেটলি মানে প্রথম মানুষ ব্যর্থ হয়, তারপরে কিন্তু এভাবে প্র্যাকটিস করতে করতে সবাই সবকিছু পেরে যায়, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে মায়েরাও কিন্তু পারবে এটা। তাহলে যে এই বয়সটাতে আমি কি করেছিলাম, আমরা যদি আসলে মানে বিবেক দিয়ে চিন্তা করি যে আমরা আমাদের জেনারেশনের সময় এই বাচ্চারা যে হেভি স্ট্রেসটা নিচ্ছে আমরা কিন্তু এতটা নেইনি। আমরা আমাদের বাচ্চাদেরকে ভেবে বসেছি যে আমার বাচ্চাটা পড়ালেখায় বেস্ট হতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বেস্ট পারফর্মার হতে হবে, তাকে মানে সব কিছুই মানে মানে কি বলবো যে এক্সট্রা যে নলেজগুলো সেগুলো মানে একেবারে আপডেটেড থাকতে হবে, তারপরে হচ্ছে খেলাধুলাও পারদর্শী হতে হবে। মানে আমরা বাচ্চাটাকে ধরে নেই যে এটা একটা মেশিন, এটা একটা রোবট। এই জায়গাটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদের চিন্তা করতে হবে যে কতটুকু বহন করার ক্ষমতা এই বাচ্চাটার এই বয়সের বা এইটুকু শরীরে ততটুকু আমরা দিচ্ছি নাকি তার চেয়ে বেশি দিচ্ছি। এইটা নিয়ে যখন যদি পড়াতে বসি আমরা, তখন কিন্তু এমনিতেই আমরা মানে এমপ্যাথেটিক অ্যাপ্রোচ কিন্তু একটু একটু করে আমাদের ডেফিনেটলি আসবে। একদিন দুই দিন ব্যর্থ হলেও তারপরে আসবে। তারপরে হচ্ছে যে যদি গড়িমসি করতে থাকে, যদি পড়তে না চায়, তাহলে অবশ্যই চিন্তা করতে হবে যে আমরাও তো এই যে এত বড় অ্যাডাল্ট হয়ে গিয়েছি, আমরা আমাদের কাজের মধ্যেও তো আমরা এরকম হয় না যে গড়িমসি করছি, একটু হাঁটাহাঁটি করছি, কিন্তু মানে ডেডলাইন চলে আসছে তাও পেরে উঠছি না। তাহলে সেম সাইকোলজিটাও তো সেই বাচ্চাটারই তো হতে পারে যে সে এক্সহস্টেড অথবা সে ক্যাচ করতে পারছে না। তাহলে একটা মানুষ যদি পড়াটা ক্যাচ না করতে পারে, তাহলে যদি আরো হুমড়ি খেয়ে পড়ে কেন এটা পারবি না, ও পারলে তুই কেন পারবি না, এগুলাই তো বলে সাধারণত, তাহলে তখন আরো বেশি ঘাবড়ে যায়, আরো ওই জায়গাটা থেকে মানে ডিস্টেন্স তৈরি হয়, মানে ওইটার প্রতি একটা ফোবিয়া তৈরি হয়। তাহলে এইভাবে কিন্তু হয় না। তখন তাহলে কি করতে হবে, বাচ্চাটার সাথে কানেক্ট করতে হবে, কারেকশন করার আগে কানেক্ট করতে হবে যে বাবা তোমার কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে সেটা বলো। আমি অ্যাসিওর করতে হবে যে আমি তোমাকে 10 বার 20 বার বুঝাই দিব, কোনো সমস্যা নেই, আমি গ্যাপও দিব, মানে আমি তোমাকে খেলায় নিয়ে আসবো বা আমি তোমাকে টিভি দেখতে দিব, হ্যাঁ, এরকম কোনো কিছু। তারপরে হচ্ছে যে বাচ্চাটা যতটুকুই পারে না কেন ওইটাকে মানে রিওয়ার্ড দিতে হবে। আমরা সবাই কিন্তু হিউম্যান ব্রেইন প্লেজার চাই, তাই না? আমরা এই প্লেজার দেওয়ার জন্য সবচেয়ে সহজ প্রক্রিয়া হচ্ছে প্রশংসা করা। সাপোজ একটা বাচ্চা, যদি আপনি একটা শরবত বানালেন, আপনি গ্লাস আনলেন, আপনি পানি দিলেন, আপনি চিনি দিলেন, কিন্তু বাচ্চাটা শুধু আপনাকে নাড়ার সময় একটু টাচ করলো, একটু নাড়লো, কিন্তু তাকে এত সুন্দরভাবে প্রশংসা করতে হবে যে আসিফ বাচ্চাটাই সবকিছু করলো। মানে এটা আমি এমনি একটা এক্সাম্পল দিচ্ছি। সো কেন? কারণ বাচ্চাটাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এটা করি। তাহলে পড়াশোনার ক্ষেত্রে কেন আমরা এটা পারবো না? আমাদের এক্সপেকটেশনের জায়গাটাতে আমাদের ঘাটতি আছে, যে আমরা অনেক বেশি এক্সপেক্ট করে ফেলছি। তাহলে সেই জায়গাটাতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে একদম, এবং বাচ্চাটাকে বুঝে আসলে তার প্রতি অ্যাক্টিভিটিটাও তৈরি করতে হবে যে আসলে তার কি প্রয়োজন, সে কতটুকু নিতে পারছে, এটাও একটা ইম্পর্টেন্ট। এবং এটা মাথায় সবারই রাখা উচিত যে আমি একটা পার্সন, হ্যাঁ, আমি পৃথিবীতে আসছি এ কাজটা করার জন্য, আমি এ টু জেড কাজ করার জন্য আসি নাই। তাহলে আমারও নিজেরও যখন লিমিটেশনস আছে, তাহলে এইটুকু বাচ্চার তো ডেফিনেটলি নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। আমি যদি আশা করি ও এ পারবে, বি পারবে, সি পারবে, জেড পর্যন্ত পারবে, তাহলে এটা তো আমার আনহেলদি আসলে এটা এক্সপেক্ট করাটাও উচিত না, কারণ 100% করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, সেটা কিন্তু কারোর পক্ষে সম্ভব না। এবার একটু আপনার কাছে জানি যে আসলে কারো যখন হঠাৎ করে রাগ হয়ে যাচ্ছে, খুব রেগে গেল, বা আমি যদি খুব রেগে যাই, ইনস্ট্যান্ট আসলে রাগটাকে আমি কিভাবে মানে কি পলিসিতে এটাকে কমাতে পারবো? আমি বুঝতে পারছি যে আমি খুব রেগে যাচ্ছি, সেক্ষেত্রে আসলে কি করার থাকবে? আচ্ছা, ওই মুহূর্তে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে একটা কথা আছে, যে আমি আমার মানে রাগের যে মানে কি কারণে আমার ট্রিগার হয় বা আমার পার্সোনালিটি কেমন, আমি কিভাবে রিয়্যাক্ট করি, হ্যাঁ, সেইটা অন্য মানুষ হলে কিভাবে করতে, যেগুলো আমাদের আজকে থ্রু আউট আলোচনায় চলে আসছে। এবং ওই
জায়গা থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে যে ওই জায়গা থেকে নিজেকে রিমুভ করে নেওয়া, ডিস্ট্যান্ট কোনো জায়গাতে নিয়ে যাওয়া, ওইটা হচ্ছে ইমিডিয়েট একটা মেজার। তারপরে হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি আপনার রাগ উঠেছে, হ্যাঁ এমনও হতে পারে যে বা মানুষটার রাগ উঠেছে, এমনও হতে পারে যে আসলে ভ্যালিড কারণেই রাগ উঠছে কিন্তু সে রিঅ্যাক্ট করতে পারছে না। মানুষের তো বসের উপরেও তো রাগ উঠে, অনেক সময় মানে পরিবেশটাও কিন্তু আসলে ডিপেন্ড করে না যে আমি রেগে যাচ্ছি সেটাকে শো করব, সেই সময়টাও বা সেই জায়গাটাও হয় না। হ্যাঁ তখন সেই ক্ষেত্রে রাগের বহিঃপ্রকাশটা করার জন্য, কারণ এটা তো আপনার যে বেসিক ইমোশন, এটাকে তো আপনার রিলিজ না করলে তো আপনি পরের কাজটা আপনি করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি নিজেকে সরিয়ে নিয়ে আপনি আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। আমরা তো থ্রু আউট আজকের যে আলোচনা এখানে অনেক কিছু চলে আসছে যে আমরা ডিস্ট্র্যাক্ট করব, আমরা কি করব চলে আসছে। সরিয়ে নিয়ে আমরা সফট কোনো কিছু, সেটা কুশন হতে পারে, সেটা কোনো পিলো হতে পারে বা কোনো সফট টয় হতে পারে, আমরা সেটাকে মানে কি বলবো যে আমরা খামচেও ধরতে পারি। মানে আমাদের রাগ উঠলে আমরা যেটা করতে চাই আর কি, এইভাবে আমাদের অ্যাঙ্গারটাকে আমরা ভেন্টিলেট করতে পারি। তারপরে হচ্ছে যে আমরা মানে ইমিডিয়েটলি আমাদের ভালো লাগার কোনো কিছু আমরা করতে পারি। হ্যাঁ সেটা কারো ক্ষেত্রে মানে কবিতা শোনা বলেন, টিভি দেখা বলেন, বা মোবাইল স্ক্রলিং করা বলেন, গান শোনা বলেন, মোট কথা এইভাবে করে টোটালি একটু ডাইভার্ট করে নিয়ে যেতে হবে। এবং ক্ষেত্র বিশেষেও এগুলো আসলে অনেক কিছু বলা যায়, যেমন অফিসিয়াল কিছু স্পেস আছে, হ্যাঁ আমাদের দেশে এটা নাই বা প্র্যাকটিসটা নাই বা আমরা জানিও না। মানে বাইরে কিন্তু কিছু কিছু দেশে এরকম স্পেস আছে যে আমাদের যেমন প্রেয়ার জোন আছে, হ্যাঁ বাইরে কিন্তু ন্যাপ জোনও আছে, আবার হচ্ছে রিল্যাক্স জোনও আছে, এরকমও আছে। সো মানে এই যে অ্যাঙ্গার ইস্যুটা যখন হয় এইটার জন্য ওই রকম মানে টাইম আউট বলে এটাকে, হ্যাঁ টাইম আউট জোন, মানে ওখানে গিয়ে তুমি রিল্যাক্স হওয়ার জন্য আমরা যদি কোনো একটা জায়গা বেছে নিতে পারি, তাই তো ওখানে আপনার যে কি বলে যে টেনিস বল খেলার মানে ইনডোর গেমসের যে ইয়েগুলো প্লেসগুলো, এই ধরনের কিছু ম্যানেজমেন্ট থাকে যে তোমার ভালো লাগছে না, তুমি ব্রেক নাও, হাফ এন আওয়ার ব্রেক নাও, তুমি 10-15 মিনিট ব্রেক নাও, হ্যাঁ তুমি মানে টাইম আউট করো, তুমি রিল্যাক্স হয়ে আসো, এরকম সিস্টেম আছে। মানে আমাদের এই যে সচেতনতাটা এটাও কিন্তু অনেক দরকার। ইভেন আমি যদি একটু অপ্রাসঙ্গিক ভাবে আরেকটা এক্সাম্পল নিয়ে আসি, বাইরের দেশে এরকমও আছে যে আমরা যেমন ব্যাংকে টাকা জমাই, তাই না, ওইখানে মানে যে একটা কান্ট্রি আছে, আমি কান্ট্রির নামটা এক্স্যাক্টলি আমি মনে করতে পারছি না, বাট আমি একটা লিটারেচার পড়েছি যে টাইম ব্যাংক আছে। হ্যাঁ টাইম ব্যাংকটা কি, যে আমি যতদিন ইয়াং থাকবো তার মধ্যে আমি এরকম টাইম ব্যাংকে গিয়ে, ওখানে বয়স্ক মানুষরা থাকে, হ্যাঁ যারা আসলে কিছু করতে পারে না, তাদের সাথে গিয়ে সময় কাটানো, তাদেরকে গিয়ে হেল্প করা। এইটা টাইম মানে আমি কত আওয়ার ওইখানে ইনভেস্ট করলাম সেটা জমা হবে। তারপরে আমি যখন বয়স্ক হব তখন আমি ওই টাইম ব্যাংকে ওইখানে আমি থাকবো, হ্যাঁ তখন এইভাবে অন্য কেউ আমাকে ওই সময়টা দিবে। আসলে এটা খুব ইন্টারেস্টিং যে একটা সময় গিয়ে তো আসলে কারো সান্নিধ্য পাওয়া বা কারোর সাথে থাকা, এটাও একটা ব্যাপার যে কে আমার সাথে থাকবে, কে আমার পাশে থাকবে। একটা সময় গিয়ে বয়স হয়ে গেলে তখন কিন্তু অনেক সময় পাশে পাওয়ার মানুষটাকে খুব কম পাওয়া যায়। এই যে রাগের ব্যাপারটা আমরা কথা বলছিলাম যে এতক্ষণ যে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, রাগ কন্ট্রোল করতে পারছে না, কেউ বুঝতে পারছে যে আমি আসলে আমার রাগটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না, কিন্তু দীর্ঘদিন ধরে সে এই ধরনের সমস্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে তো একসময় সুইসাইডের মতনও অ্যাটেম্পও নিতে পারে, তাই না? সেই ক্ষেত্রটাতে আসলে নিজে যখন বুঝছে, সেটা তো একটা ইস্যু আছে যে সে নিজেকে চাচ্ছে সাহায্য করতে, বা তার পরিবারের কেউ যদি বুঝে, পারিবারিক যারা আছে তারা যদি বুঝেন, তারা আসলে কিভাবে সাহায্য করবেন তাকে? খুব সুন্দর একটা প্রশ্ন এবং বার্নিং ইস্যু। আমরা কিন্তু অনেক এরকম পাই যে সুইসাইডাল থটস এবং সুইসাইডাল অ্যাটেম্পটস এরকম নিয়ে আসে, এবং দুঃখজনক হলেও সত্যি যে পরিবারের মানুষকে আমরা কিন্তু মানে এটাই স্বাভাবিক যে পরিবারের মানুষ সাপোর্ট দিবে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা প্র্যাকটিসিং লাইফে আমরা প্রতিদিনই এরকম প্রায় মানে পাই যে ফ্যামিলি মেম্বারের কথাই কিন্তু ট্রিগার করছে আরো বেশি। হ্যাঁ যেমন একটা মানুষ এখন ধরেন ভাইরাল হয়ে গেল বা সাইবার বুলি হইলো, কিন্তু কেন হলো মানে ওভাবে না ঘাটিয়ে ফ্যামিলির মানুষই বলে তুই চেহারা দেখাস কেন, তোর জন্য তো বাইরে বের হতে পারি না বা তোর জন্য সমাজে মুখ দেখাতে পারি না, এভাবে করে কিন্তু অনেক আঘাত দিয়ে কথা বলে, তখন ওই মানুষটা তো সুইসাইডাল অ্যাটেম্পট নিবেই। তারপরে মানে নিয়ে ফেলে, নিবেই না মানে নিয়ে ফেলে।
তারপরে হচ্ছে যে এই যে ফ্যামিলি মেম্বারের এই জায়গাটাতে অনেক এমপ্যাথেটিক হতে হবে, সিম্প্যাথি দিয়ে কথা বলতে হবে, এমপ্যাথেটিক অ্যাপ্রোচ থাকতে হবে বা চিন্তার ধরন থাকতে হবে যে এই জায়গাটা সে তো এমনিতেই ভঙ্গুর, এমনিতেই সে তো মানে একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে আছে, তাহলে আমার দায়িত্ব তো তাকে টেনে তুলে নিয়ে আসা। সো আমি তো তাকে সাপোর্ট দিব, আমি তো তাকে এভাবে আঘাত দিয়ে কথা বলবো না। আমাদের দেশে এরকম আমি প্রায়ই পাই যে একজন বিধবা মহিলা আসছে, মানে পরিবারের লোকজন সাপোর্টও, ডেফিনেটলি সাপোর্ট, কিন্তু পরিবারের লোকজন আবার ডিজিজ প্রসেসের মেইনটেনিং ফ্যাক্টর হিসেবেও কাজ করে, এটাও আমরা পাই। এটাও কিন্তু আমাদের কাছে আনকমন না। যে যেমন মনে করেন যে বিধবা একজনের কথা বললাম, যে বিধবা একজন মানুষ, তাকে তারই ফ্যামিলি মেম্বার বলছে যে মানে অলক্ষী, স্বামীকে ধরে রাখতে পারে নাই, মানে স্বামীকে খেয়ে ফেলছে, পরিবার থেকে বুলিং করা, হ্যাঁ এরকম। তাহলে এটা তো এই মানুষটার ডিপ্রেশনটা কিভাবে ভালো হবে? মানে ওষুধের তো আসলে শুধু ক্ষমতা নাই যে মানে টোটাল বিষয়টাকে চেঞ্জ করে ফেলার। সো এখানে যদি পরিবার এগিয়ে না আসে, আমি সব ক্ষেত্রেই বলছি যে পরিবারের মানুষ মানেই হচ্ছে আমব্রেলা, পরিবারের মানুষ মানেই হচ্ছে একটা হাত, একটা কাঁধ, একটা বুক। সো হচ্ছে যে পরিবারের মানুষকে, মানে একটা মানুষ, নিজেরই একটা মানুষ যখন বিপদে পড়বে, মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকবে, তখন পরিবারের মানুষ যেন কোনোভাবেই আঘাত দিয়ে কথা না বলে। কারণ এই চিকিৎসার একটা বড় মানে হাতিয়ারই বলেন, অংশই বলেন বা শক্তিই বলেন পরিবার। কারণ আবারও রিপিট করছি যে একটা ওষুধের ক্ষমতা নাই সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, পরিবার যতটুকু সাপোর্ট দিবে এর বাইরে আসলে কিছুটা কোনো সম্ভব না। ডাক্তার রুবায়েত ফেরদৌসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর সুন্দর ইনফরমেশন আমাদের দিয়েছেন এবং আপনি এত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে রাগ তো হবেই, সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটাও কিন্তু আমাদের। এর জন্য প্রয়োজন, যেটা আমাদের চিকিৎসক বারবার বললেন, সচেতন হওয়া। একটু সচেতন হলেই কিন্তু দেখবেন যে নিজের দ্বারা যে ক্ষতিটা হচ্ছে, পাশের মানুষটা যে কষ্টটা পাচ্ছে, সেটা কিন্তু অনেকটা অংশ কমে যাবে। এতে সুস্থ থাকবেন আপনি এবং আপনার পরিবার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়।